জামাত বেলতলায় যায় বারে বারে, এটা কি রয়ের সেই প্ল্যানের বাস্তবায়ন হলো না নাকি স্যার? জামাত শিবির যে ভারতের রয়ের প্ল্যান বাস্তবায়ন করতেছে সেটা আমরা মেলা আগে জানি। আপনিও কইছিলেন, আপনি জামাত শিবিরকে যে ধুইয়া দিছেন, গোপন তথ্যগুলো যে ফাঁস করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আগে কইছি যে আপনার কথা দিয়েই আপনাকে ধরবো। আপনিও যে রয়ের প্ল্যান বাস্তবায়ন করতেছেন সেটাও আজকের এই ভিডিওতে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিব। তার আগে আপনি এই জামাত শিবির সম্পর্কে কি কি কইছেন সেটা আমার ভিউয়ারদের কাছে একবারে প্রকাশ করে দেই, তখনই আপনার দ্বিমুখী চরিত্র ফাঁস হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা যারা দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে যতজনের কাছে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন, নিজের টাইম লাইনে রেখে দিবেন। জামাত শিবিরের মুখে আজকে তালা মেরে দিব। আসেন হাঙ্কে পিনাকি স্যার এই জামাত শিবিরকে নিয়ে কি বলছিল সেটা আগে শুনি। শোনেন। 71-এ একবার বেলতলায় গেছিল, সেই 71-এর গন্ধ গা থেকে এখনো যায়নি। কি কন পিনাকি স্যার, জামাত শিবিরের গা থেকে 71-এর গন্ধ এখনো যায় নাই? তাহলে এই যে বাংলাদেশে এত সাবান সোডার কারখানা তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচার হচ্ছে, যদি সাবান সোডা দিয়ে না হয় হ্যান্ড ওয়াশ দিতেন তাহলে 71-এর গন্ধটা চলে যাইতো, আর নাকে লাগতো না। এখন আপনার নাকে 71-এর গন্ধ লাগতেছে, নাকি মাস্ক পরছেন, নাকি জামাত শিবির গায়ে স্যান্ড মারছে? 71-এর গন্ধ আজীবনেও যাবে না, কারণ জামাত কি কি করছে আর আপনি কি কি কইছেন সেটা যদি মিলিয়ে নেওয়া হয় তাহলে আপনি এবং জামাত শিবির ভারতের রয়ের প্ল্যান বাস্তবায়ন করতেছেন বাংলাদেশে, সেটাই ফাঁস হয়ে যাবে। আবার বলতেছি, ভিডিওটা গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিয়েন। হাঙ্কে পিনাকি স্যার জামাতকে ধুইয়া দিছে, দিয়ে 71-এর গন্ধ সরাই দিছে। ঠিক আছে, তো পিনাকি ভট্টাচার্য স্যার তখন মনে হয় আপনার সাথে জামাত শিবিরের কোনটা হয় নাই, তাই না? হ্যাঁ, পরে হয়েছে বুঝতে পারছি। আপনি কিভাবে কি করছেন সেটাও কইয়া দিচ্ছি। এখন আপনি আর কি কি কইছেন সেটা একটু জনগণকে কইয়া দেই। আগে আপনার মুখেরটা শুনি, শোনেন। 71-এর হাতিপা প্রায় ধুয়ে ফেলার পর্বে প্রবেশ করছিল, তখন আবার সে একই ধরনের ফুল। পিনাকি স্যার কইছে এই জামাত শিবির যখন বিএনপির সাথে যুক্ত হয়েছিল তখন নাকি তাদের আদি পাপ ধুইয়া মুছে যাচ্ছিল। এটা সত্যি কথা। যখন বিএনপির সাথে যুক্ত হয়েছিল তখন বিএনপি এই জামাত শিবিরকে ছায়াতলে রাখছিল, যে অতীতে যা করছেন করছেন, ভবিষ্যতে কইরেন না, তৌবা তাকাত কইরে আসেন, সবাই দেশের স্বার্থের জন্য, দেশের মঙ্গলের জন্য কাজ করি। কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না, একটা কথা আছে না? জামাত শিবির সে হচ্ছে কয়লা, যতই ধুবেন ময়লা যাবে না। এই জন্য রয়ের প্ল্যান বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে নতুন প্ল্যান করতেছে, আর সেই প্ল্যানের মাস্টার মাইন্ড আপনি পিনাকি স্যার, সেটা একবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এরপরে শুধু এটাই না, আওয়ামী লীগের সময় আমরা যে বলি জামাত শিবির প্রচুর নির্যাতনের শিকার হয়েছে, জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, এটা জামাতেরই পরিকল্পনা ছিল। তারা হাসিনার কাছে মাথা নত করছে। কি বিশ্বাস হচ্ছে না? আমি করলে তো বিশ্বাস হবি না, যদি হাঙ্কের পিনাকি স্যার কয় তাহলে তো বিশ্বাস হবি, তাই না? তাহলে শোনেন পিনাকি স্যার কি কইছে। সেই আপনারা হাসিনার কাছে নত হলেন, খুবই দুঃখজনক। আহা পিনাকি স্যার, এটা দুঃখজনক না, এটা জামাত শিবিরের আসল চরিত্র। তারা তাদের ক্যারেক্টার থেকে এখন পর্যন্ত বের হয়ে আসতে পারে নাই। এই যে গত পরশুদিনের ঘটনা, জামাতের আমিরের নাকি এই টুইটার অ্যাকাউন্ট, মানে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বলে হ্যাক হয়েছে, হ্যাক হইয়া নাকি মেয়েদের বিরুদ্ধে মানে পোস্ট করছে, কর্মজীবী নারীদের বিরুদ্ধে। আসলে হ্যাক হয়েছে কিনা সেটার প্রমাণ কিন্তু এখনো পুরোপুরি দিবার পারে নাই, যদিও চেষ্টা করতেছে বানায়া বুনাইয়া সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনী দিয়ে মানে একটু উল্টাপাল্টা কথা ছড়ানোর, জনগণ বিশ্বাস করতেছে না। ঠিক আছে না? তো চরিত্রগুলো এইভাবেই ফুটে ওঠে। জামাতের আমিরের যে টুইটার পোস্ট, সেই পোস্ট দেখে মনে হচ্ছিল না যে আসলে এটা অন্য কেউ করছে। ঠিক আছে, প্রথম দিকে তার কথার সাথে মিলিছিল, মাঝখানে বাঁশ দিয়ে দিছে। আমি আগেই কইছিলাম যে ভালো কথার সাথে খারাপ কথা অ্যাড কইরা মানুষকে বোকা বানানো যে কৌশল, সেই কৌশল অবলম্বন করছে জামাত শিবির। ঠিক আছে, তাই আহা কইরেন না পিনাকি ভট্টাচার্য স্যার, আবার দুঃখ কইরেন না, এটা জামাতের আসল চরিত্র। এছাড়াও ইন্ডিয়ার সাথে জামাতের কি নেগোসিয়েশন সেটা আপনি নিজেই কইছেন, একটু আপনার কথা শুনে আসি। এই যে শোনেন। সেই আপনারা একটা খুশিয়াল মোমেন্টে হাসিনার শেষ সময়ে ইন্ডিয়ার ইচ্ছার কাছে নত হয়েছিলেন, খুবই নগণ্য প্রাপ্তির আশায়, সম্ভবত দলের রেজিস্ট্রেশনের আশায়। পিনাকি ভট্টাচার্য স্যার কইছে যে ইন্ডিয়ার কাছে খুবই নগণ্য স্বার্থের জন্য মাথা নত করছে। হাসিনার কাছে তো করছেই, আবার ইন্ডিয়ার কাছেও এই জামাত শিবির মাথা নত করছে। মাথা নত করে নাই, এটা ইন্ডিয়ার রয়ের প্ল্যান, সেটাই জামাত শিবির বাস্তবায়ন করতেছে, ভবিষ্যতেও করবে। ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু আছে। শেখ হাসিনার সময় এই জামাত শিবির কি করছে, এখন কি করতেছে, ভবিষ্যতে কি করবে, সেগুলো নিয়ে কিন্তু জনগণ বুঝতে পারছে। তাই জামাত যে তাদের ব্যক্তিগত স্বার্থে দেশটাও বিক্রি করে দিবার পারে, সেটা আপনার কথাই কিন্তু প্রমাণ হলো। যারা সামান্য স্বার্থের জন্য
পুরা মানে দলটাকে একটা রয়ের কাছে মানে বিদেশি এজেন্টের কাছে মাথা নত করে তারা বৃহৎ স্বার্থে বাংলাদেশটাকেও বিক্রি করে দিবার পারে। ঠিক আছে, এই জন্য দেখতেছেন না জামাতের আমির এক এক সময় এক এক কথা কইতাছে। এক সময় বলতাছে যে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী খুবই উদ্বেগজনক, যাতে বিদেশি পর্যবেক্ষক গুলো বাংলাদেশে না আসে, নির্বাচনী পর্যবেক্ষক যাতে বাংলাদেশে না আসতে পারে, কিন্তু আসবে। ঠিক আছে, আবার করছে যে আমরা নারীদের উন্নয়ন করব, নারীদের অনেকগুলা স্বার্থ দিব আর কি, নারী স্বার্থ বাস্তবায়ন করব। আবার আরেক দিকে পোস্ট করতেছে যে কর্মজীবী নারীরা নাকি ওই যে একটা খারাপ শব্দের সাথে বলছে, আমি আর বললাম না। তাহলে কেমন হলো পিনাকি স্যার? একদিকে নারীদের উন্নয়ন করতেছে, আরেক দিকে নারীদের ব্যবহার করতেছে নির্বাচনী প্রচারণায়, আরেক দিকে সোশ্যাল মিডিয়ায় নারীদেরকেই আবার আজে বাজে কথা বলতেছে। এটা হচ্ছে জামাত শিবিরের প্ল্যান। ঠিক আছে, আর এই প্ল্যান বাস্তবায়ন করতে আপনাকেও ব্যবহার করতেছে। আপনি যেই ন্যারেটিভগুলো তৈরি করে দিচ্ছেন জনগণের কাছে, সেগুলো প্রচার হচ্ছে, জনগণ মনে করতেছে পিনাকি স্যার যেহেতু কইছে ঠিকই কইছে। ঠিক কিন্তু হয় নাই পিনাকি স্যার। আপনি এই যে জামাত শিবিরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, ভবিষ্যতে দেশটার যে কি হবে সেটা আপনি নিজেই কইছেন। আপনার নিজের মুখে শুনি, আপনি কি কইছেন শোনেন। মার্ক মাই ওয়ার্ড, এই সিদ্ধান্তের জন্য আপনারা একদিন পস্তাবেন, কারণ আপনাদের সব রাজনৈতিক অর্জন এই ক্ষুদ্র চাওয়ার কাছে হেরে গেছে। ভবিষ্যতে শুধু জামাত শিবির প্রস্তাবে তা নয়, যদি জামাত শিবির ক্ষমতায় যায় তাহলে পুরা বাংলাদেশের জনগণের প্রস্তাতে হবে। একই সাথে রয়ের প্ল্যান বাস্তবায়ন হবে। আবার সাধারণ জনগণ যে হেনস্থার মধ্যে পড়বে, দুর্ভোগের মধ্যে পড়বে, এই দায়ভার জামাত কিন্তু নিবে না দাদা। জামাত কবি যে ওই আমলিক দেশ ধ্বংস করে গেছে, এই জন্য এই পরিস্থিতি হচ্ছে। আসলে কি তাই হবে? তাই না। জামাত শিবির তাদের নিজের স্বার্থের জন্য, তাদের নিজেদের জন্য পুরা দেশটাই কিন্তু বেচা দিবে। ঠিক আছে পিনাকি ভট্টাচার্য স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জামাত শিবিরের মুখোশটা খুলে দিছিলেন, কিন্তু এখন আবার আপনার সাথে কি কন্টাক্ট হয়েছে, আপনি আবার এই জামাতের পিছনে মানে আঠার মতো লাগছেন উপরে তুলে দেওয়ার জন্য, জনগণকে বুঝাচ্ছেন একমাত্র জামাতই বাংলাদেশের জন্য গর্ব, মানে ওইটা আর কি। তো আসলে পিনাকি ভট্টাচার্য স্যার, আপনি জামাত শিবিরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে উঠে লাগছেন, এটা দেশের ক্ষতি করতেছেন। এটা আমি কই নাই, এই যে সাংবাদিক ইলিয়াস ভাই, মানে আপনারই কাছের লোক ইলিয়াস স্যার আর কি, তিনি কইছে যে এইবার অন্তত বিএনপির ক্ষমতায় আসা দরকার। যদি ক্ষমতায় না আসে তাহলে আন্তর্জাতিক যে বিশ্ব, এই বিশ্ব বাংলাদেশকে জুঙ্গি ট্র্যাক দিবে, তখন দেশের জন্য ভালো হবি, দেশের জন্য ভালো হবি না। তাই বিএনপিকে এবার ক্ষমতায় নিয়ে আসতে হবে। কিন্তু আপনি কেন বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য লাগছেন আমি কওয়া পারছি না। তো জামাত শিবিরের তো মেলা টিকা, হ্যাঁ কত দিয়েছেন নাকি স্যার? আমার কিছু দিয়েন, আমার এডিটর নাই, আমার কম্পিউটার নাই। ঠিক আছে, হ্যাঁ, আমি একটা নর্মাল মোবাইলে কথা কই, আমাকে একটু দিয়েন, তখন নাই আমিও একটু ওই যে আপনার মতো কন্টাক্ট কথা কমো, ওই যেমন কন্টাক্ট ম্যারেজ করে আর কি, আমিও কন্টাক্ট কথা কমো, কন্টাক্ট অ্যাক্টিভিজম করবো। তো পিনাকি স্যার, মানুষকে ভুল বুঝাইন না। আপনি আগে যেটা বলছিলেন সঠিক বলছিলেন, আর এখন যেটা বলছেন এটা জনগণকে বাঁশ দেওয়ার জন্য বলছেন, দেশকে বাঁশ দেওয়ার কথা বলছেন। এই সব থেকে দূরে থাকতে আগামী 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন, দেশ এবং সার্বভৌমত্ব রক্ষা করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তারেক রহমান, জামায়াত ইসলামীর আমির বা নাহিদ ইসলামের কথা যারা বলেছেন, তাদের মধ্যেও কিন্তু ভীত আওয়ামী লীগ সমর্থকও আছেন, যারা বলতে পারছেন না যে আমি তো ভোটই দেবো না বা কাকে দেবো জানি না, কারণ আমি আওয়ামী লীগ সমর্থক। কিন্তু এর মধ্যেও 22.2% মানে প্রায় যে শতাংশ পরিমাণ জামায়াতের আমিরকে প্রধানমন্ত্রী মনে করছেন, সেই পরিমাণই মনে করছেন তারা জানেনই না কাকে তারা প্রধানমন্ত্রী দেখতে চান বা কে প্রধানমন্ত্রী হবেন। মানে তারা একেবারে এই নির্বাচন নিয়ে ভাবছেনই না। বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এ বিষয়ে এক রকমের কৌতূহল, জল্পনা, আলাপ আলোচনা বাড়ছে যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন। নৌকার ভোটার যেহেতু প্রজন্মান্তরে নৌকাকেই ভোট দিয়েছে, এই অবস্থায় নৌকার ভোটার কাকে ভোট দেবে এবার, বিএনপিকে না জামায়াতকে? যে দুটো দল নাকি বছরের পর বছর, দশকের পর দশক একসঙ্গে রাজনীতি করেছে, নির্বাচনে দাঁড়িয়েছে, কিংবা এদের মধ্যে একটা দল জামায়াতে ইসলামী কখনো মানে সরকার গঠনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেনি, তখন নৌকার ভোটই যে নির্ধারণ করবে শেষ পর্যন্ত শিকে কার ভাগ্যে ছিড়বে, মানে বিএনপি না জামায়াতে ইসলামী কে এগিয়ে থাকবে, সেটা যেমন নির্বাচনী মাঠে লড়াই করছেন যারা তারা বোঝেন, তেমনি বোঝেন দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক। আল জাজিরা এই যে আওয়ামী লীগের ভোটাররা যারা এখনো তাদের ভাষায় আরিন লিম্বো, মানে একটা কনফিউশনের মধ্যে
মধ্যে সংশয়ের মধ্যে আছেন ভোট নিয়ে, যে ভোটে নৌকা নাই সে ভোট নিয়ে, এবং যারা এখনো বুঝতে পারছেন না কাকে তারা ভোট দেবেন, ভোট কি দিতে যেতেই হবে কিনা, তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করেছে। যে প্রতিবেদনে তাদের মূল বিবেচ্য বিষয় ছিল যে আওয়ামী লীগ এই নির্বাচনটা সার্ভাইভ করতে পারবে কিনা, নির্বাচনের পরে টিকে যেতে পারবে কিনা। সেই প্রতিবেদনে তারা স্পষ্টত বলেছে যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটারই যে ভোটে নৌকা নাই সে ভোটে কাকে ভোট দিতে যাবেন বা কেন আদৌ তারা ভোট দিতে যাবেন, ওরকম একটা নির্বাচন আদৌ নির্বাচন কিনা সে বিষয়ে যেমন প্রশ্ন তুলছেন, এরা আসলে এখনো বেশিরভাগই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন নাই যে ভোট দিতে যাওয়ার কোনো অর্থ আছে কিনা, আর দিতে গেলে বা দিতে যেতে বাধ্য হলে কাকে তারা ভোট দেবেন। আল জাজিরা পথে মাঠে ঘাটে বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছে এবং সেই মানুষদের সঙ্গে কথা বলে একেবারে রাস্তায় বাজারে হাটে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ভোটারদের সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে বা এমন একটা প্রতিবেদন তৈরি করেছে। আল জাজিরা তাদের প্রতিবেদনটা শুরুই করেছে মাঝি রিপন মৃধাকে দিয়ে। মাঝি রিপন মৃধা ভোরবেলায় পদ্মা নদীতে সারা রাত মাছ ধরার পর পা ধুয়ে নিচ্ছিলেন এবং প্রতিবেদক বলছেন যে তখন তিনি তার চারপাশে আশপাশের বাজারের দোকানের দেয়াল শাটারের দিকে তাকাচ্ছিলেন। কিছুদিন আগেও এসব দেয়ালে শাটারে বাংলাদেশের রাজবাড়ী জেলার ওই এলাকা জুড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মুখ সম্বলিত বড় বড় পোস্টার ও ব্যানারে ভরা ছিল। এখন সেগুলোর কোনো চিহ্ন নেই এবং আল জাজিরা বলছে যে ওই অভ্যুত্থানের পর 2024-এর 5ই আগস্টের পর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করার পর 17 কোটি মানুষের দেশ বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যেহেতু রিপন মৃধার দল আওয়ামী লীগ নিষিদ্ধ, রিপন মৃধার কোনো আগ্রহ নাই 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। আল জাজিরা স্পষ্টত বলছে যে আজীবন আওয়ামী লীগে ভোট দেওয়া রিপন মৃধা বলছেন দল নিষিদ্ধ হয় নির্বাচন নিয়ে তার কোনো আগ্রহ নেই, তিনি ভোট দিতে যেতে পারেন কিন্তু কাকে ভোট দেবেন সে বিষয়ে দ্বিধায় আছেন, কারণ ব্যালটে আওয়ামী লীগের নৌকা প্রতীক নেই। রিপন মৃধা এমনি ভোটও দিতে যেতেন না কারণ তার কোনো আগ্রহ নাই। আল জাজিরা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে তুলে এনেছে। তারা একটা ভয় আশঙ্কা আওয়ামী লীগ সমর্থকদের ভোটারদের এই ভোটকে ঘিরে সেই বিষয়টি সুস্পষ্ট করেছে, যার কোনো রকম আজ বাংলাদেশের সংবাদ মাধ্যমে পাওয়া যায় না। আল জাজিরা বলছে যে রিপন মৃধা একজন সাধারণ জেলে যিনি সারা রাত পদ্মা নদীতে মাছ ধরেন, অমন একজন সাধারণ মানুষও আল জাজিরার প্রতিবেদককে বলেছেন যে ভোট না দিলে যদি আমাদের আলাদা করে চিহ্নিত করা হয় তাই আমরা ভোট কেন্দ্রে যাব, কারণ নির্বাচনী প্রস্তুতির মধ্যেও ব্যাপক রাজনৈতিক সহিংসতা হচ্ছে এবং আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও জনরোষ থেকে রেহাই পাচ্ছেন না, তারা সকলে একটা বড় ধরনের চাপের মধ্যে আছে। আল জাজিরার প্রতিবেদনে এরপর কথা বলা হয়েছে গোপালগঞ্জের রিকশা চালক সুলাইমান মিয়ার সঙ্গে। আল জাজিরা বলছে যেসব এলাকায় আওয়ামী লীগের একসময় একচ্ছত্র আধিপত্য ছিল সেখানে দীর্ঘদিনের সমর্থকদের সঙ্গে কথা বলেও দেখা যায় যে তারা এই নির্বাচনটা নিয়ে ওই যে লিম্বোতে কি যে করবে ভোট দিতে যেখানে নৌকা নাই সেটা বুঝে পাচ্ছেন না। সেখানে গোপালগঞ্জের রিকশা চালক সুলাইমান মিয়া তাদেরকে বলেন যে ব্যালটে নৌকা না থাকলে সেটা নির্বাচনই না। তিনি বলেন এমন মত গোপালগঞ্জের বহু মানুষের, তো গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে এমনটা হবে সেই হয়তো স্বাভাবিক। এবং আল জাজিরা বলছেন অনেকেই তাদেরকে বলেছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন, আবার কেউ কেউ বলেছেন তারা ভোটই দেবেন না। তার ওই গোপালগঞ্জেও মানুষের মনে ভীতি আছে যে ভোট কেন্দ্রে না গেলে তাদেরকে একরকম দেখে রাখা হবে এবং দেখে রাখার ফলে তারা পরবর্তীতে বিপদে পড়বেন এবং আওয়ামী লীগ যে ফিরে আসবে সেই বিশ্বাসটা যে ভীষণভাবে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছে, এমনকি যারা সাধারণ মানুষ কিন্তু রাজনীতি সচেতন তাদের মধ্যেও আছে, সেটাও আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে। তারা ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়েছিল, সেখানে বসে ওই যে মাফলারের মতো বিক্রি করছেন, স্কার্ফের মতো বিক্রি করছেন যেখানে জামায়াতে ইসলামী বিএনপির লোগো লাগানো ফেরিওয়ালা সাগর নামের এক ব্যক্তি। তো সেই ফেরিওয়ালা সাগরও বলেছেন যে আওয়ামী লীগ দলের এক রকমের পুনরুত্থান হবে, কারণ সমর্থক হলেও এখনো তো কেউ স্বীকার করবেন না। তার পাশেই বসে জিনিসপত্র বিক্রি করছিলেন ফেরিওয়ালা আব্দুল হামিদ, তিনি বলেছেন যে এখন তো কোনো আওয়ামী লীগ সমর্থক বা কর্মী দেখবেন না, কারণ সমর্থক হলেও কেউ স্বীকার করতে পারছে না আওয়ামী লীগ আগেও সংকটে পড়েছে, কিন্তু এমন ভাবে অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি একেবারে নতুন। তবে আওয়ামী লীগের পুনরুত্থান হবেই এবং আল জাজিরাকে ছাত্রলীগের এক সাবেক নেতা বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং ফিরে আসলে শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই ফিরবে। তার ভোটটা একটা হয়ে যদি যায় তো
হয়ে যাওয়ার বিষয়, ওটা বিএনপি জামাতের ভোটার নেতা কর্মীদের মারামারি হানাহানি ভোটাভুটির বিষয়। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা পড়েছেন বিপদে, ভোটারেরা পড়েছেন সবচেয়ে বড় বিপদে। আল জাজিরা ইন লিম্বো লিখছে, যারা কিনা ভোট দিতে না গেলেও বিপদে পড়বেন তাদেরকে চিহ্নিত করে রাখা হবে, আর ভোট দিতে গেলে তারা এখন পর্যন্ত কোনো মার্কা খুঁজে পান নাই যেই মার্কায় তারা ভোট দিতে পারবেন। তার মানে এই যে আওয়ামী লীগের ভোটার, সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটার, এদেরকে যদি শেষ পর্যন্ত এদের একটা বিরাট অংশকে যদি ভয় দেখিয়ে বা তাদের মনের ভয়ের কারণে তারা যদি শেষ পর্যন্ত ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছন, আল জাজিরার এই প্রতিবেদন থেকে স্পষ্ট তারাই নির্ধারণ করবেন ভোটের ফলাফল কোন দিকে যাবে, মানে তারাই আসলে মূল খেলাটা খেলছেন। আল জাজিরা এখানে এটাও উল্লেখ করছে যে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে আওয়ামী লীগের এখনো প্রায় 11% সমর্থন আছে। তো সেখানেও ভাবেন, যেখানে এই ভীতি এমনকি পদ্মা নদীর মাঝি রিপন মৃধার মনে আছে, রিক্সা চালক সোলাইমান মিয়ার মনে আছে যে ভোট দিতে না গেলেও তাকে আওয়ামী লীগ সমর্থক বলে লোকে চিনে রেখে দেবে এবং তার পরিবার এবং তিনি বিপদে পড়বেন, সেখানে এখনো যে জরিপে 11% সমর্থকের কথা বলছে মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, সেটা উল্লেখ করেছে আল জাজিরা, এবং সেটা যে তাৎপর্যপূর্ণ সেটাও তারা এই প্রতিবেদনে তুলে ধরেছে। দেখেন, সাম্প্রতিক একটা জরিপ করেছে বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা, যেই জরিপে বলা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সেটা মনে করেন 47% মানুষ। ধরেন তারেক রহমান দেশে ফিরেছেন পরে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, এমন জরিপও কিন্তু বেরিয়েছে বেসরকারি সংস্থার করা। কাজেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হচ্ছেন মনে করেন 47% মানুষ। বেসরকারি সংস্থার এই জরিপের ফলাফলে হয়তো তেমন বিস্মিত হওয়ার কিছু নেই, কিন্তু বিস্মিত হওয়ার বিষয়টি হচ্ছে, লক্ষ্য করবার বিষয় হচ্ছে, যখন 47.6% উত্তরদাতা ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপের প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, 22.5% বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, 2.5%-এর বেশি বলেছেন নাহিদ ইসলাম, তখন 22.2% উত্তরদাতা বলেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে তা তারা বলতে পারছেন না। ভাবুন, তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির বা নাহিদ ইসলামের কথা যারা বলেছেন তাদের মধ্যেও কিন্তু ভীত আওয়ামী লীগ সমর্থকও আছেন, যারা বলতে পারছেন না যে আমি তো ভোটই দেবো না বা কাকে দেবো জানি না কারণ আমি আওয়ামী লীগ সমর্থক। কিন্তু এর মধ্যেও 22.2% মানে প্রায় যে শতাংশ পরিমাণ জামায়াতের আমিরকে প্রধানমন্ত্রী মনে করছেন, সেই পরিমাণই মনে করছেন তারা জানেনই না কাকে তারা প্রধানমন্ত্রী দেখতে চান বা কে প্রধানমন্ত্রী হবেন, মানে তারা একেবারে এই নির্বাচন নিয়ে ভাবছেনই না। এবং এই যে ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপ, যেই জরিপটিকে তারা পালস সার্ভে বলছে, সেই পিপলস ইলেকশন পালস সার্ভে, সেই সার্ভেতে তারা বলছে যে আগে যারা সিদ্ধান্তহীন ছিলেন বা পছন্দ প্রকাশ করেননি তাদের মধ্য থেকে জামায়াতের তুলনায় এখন বেশি ভোট পেয়েছে বিএনপি। বিএনপির সম্ভাব্য যে 52.8% ভোট পাবে বলা হচ্ছে এই জরিপে, তার মধ্যে 26.6%ই এসেছে আগে সিদ্ধান্তহীন অনির্ধারিত ভোটারদের পক্ষ থেকে। এই জরিপে বলা হচ্ছে যে আগের আওয়ামী লীগ ভোটারদের 32.9% নাকি বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। এখন আওয়ামী লীগ ভোটারদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করতে থাকেন কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন, বলা মুশকিল, তাদের জন্য বলা আতঙ্কের আশঙ্কা যে আমি ভোট দেবই না। কাজেই তাদেরকে একটা দল পছন্দ করে নিতে হয়েছে এবং তাদের জন্য সাধারণভাবে আদর্শিক জায়গা থেকে এই মুশকিল জামায়াতে ইসলামীর পক্ষে সেটা বলা। কাজে এই যে এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে 32.9% বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন, 13.2% জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। আর এই জরিপ বলছে যে আওয়ামী লীগ ভোটারদের 41.3% এখনো বলেছেন তারা সিদ্ধান্তহীন, মানে তারা কিন্তু ব্যাপক সাহস দেখিয়েছেন, এখনো সিদ্ধান্তহীন বলছেন। ঠিক যেমনি ভাবে আল জাজিরা যখন পথে পথে বাজারে রাস্তায় ঘুরে ঢাকায় এবং ঢাকার বাইরে আওয়ামী লীগ সমর্থকদের সাথে কথা বলেছেন, তারাও বলেছেন এই ভোটে তারা ভোট দিতে যাবেন কিনা তাই নিশ্চিত নন, আর দিতে গেলে কাকে দেবেন সে ব্যাপারেও এখনো সিদ্ধান্ত নেননি। তার মানে আল জাজিরার প্রতিবেদনের অভিজ্ঞতা বা প্রতিবেদকের অভিজ্ঞতা আর এই জরিপের সংখ্যা মিলে যাচ্ছে, এবং এটাই সম্ভবত বর্তমানে আওয়ামী লীগ ভোটারদের অবস্থা, যার ভিত্তিতে শেখ হাসিনা বলে আসছেন যে গণ বয়কট করবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভক্ত ভোটাররা, কারণ তাদের নৌকা মার্কা যদি ব্যালটে না থাকে তারা কি করে কি কারণে ভোট দিতে যাবেন আর কাকেই বা ভোট দেবেন। এবং সে কারণে যে সরকার নির্বাচিত হবে তার পক্ষে বৈধতা পাওয়া সম্ভব হবে না। যেসব রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই নির্বাচনটিতে আওয়ামী লীগের ভোটারদের বাইরে রাখার ফলে, তাদের মার্কা ব্যালটে না থাকার ফলে নির্বাচনটি হয়তোবা যথেষ্ট ভোটারের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠতে পারবে না। আল জাজিরার প্রতিবেদন এবং এই বেসরকারি প্রতিষ্ঠানের জরিপ সেই আশঙ্কাকেও আরো জোরদার করছে। আল জাজিরার প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষক রিপাবলিকান পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ মাইকেল কুগলম্যান যেমন বলেছেন যে আওয়ামী লীগ হয়তো এখন খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু এই
2 বছর আগেও বিএনপিকে যেমন ছত্রভঙ্গ মনে হচ্ছিল, কিন্তু এখন তারা এই ক্ষমতায় ফেরার প্রধান দাবিদার হয়ে উঠেছে, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সময় লাগতে পারে, কিন্তু সুযোগ পেলেই আওয়ামী লীগ আবার ফিরতে পারে, কারণ রাজনীতির পরিস্থিতি দ্রুত বদলায়। ঠিক তেমনি ভাবে রাজবাড়ির মাঝি রিপন মৃধাও প্রতিবেদককে মনে করিয়েছেন, আল জাজিরার প্রতিবেদককে মনে করিয়েছেন যে রিপন মৃধা তার বাবার কাছেও আওয়ামী লীগের এমন দুর্দশার কথা শুনেছিলেন। তিনিও শুনেছিলেন যে বঙ্গবন্ধু হত্যার পরেও আওয়ামী লীগ এমন দুর্দশার মধ্য দিয়েই গেছে। কাজে আল জাজিরা বলছে আওয়ামী লীগ ভোটাররা একরকম দিশেহারা অবস্থায় আছে বটে, যেই দিশেহারা অবস্থার প্রমাণ বাংলাদেশের সেই বেসরকারি জরিপেও পাওয়া যায়, কিন্তু এই দিশেহারা ভোটই হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আওয়ামী লীগের ভোটাররা যদি সত্যি বড় অংশে ভোট দিতে না যান, তাহলে যেমন এই ভোট কিছুতেই বৈধতা পাবে না ভোটার অনাগ্রহের কারণে, ঠিক তেমনি ভাবে যদি আওয়ামী লীগের ভোটাররা বড় অংশে আতঙ্কে উদ্বেগের কারণে হোক বা ভয়ভীতিতে হোক কিংবা মন পরিবর্তনের কারণে হোক ভোট দিতে যান, তাহলেও তারা কাকে ভোট দেবেন তাই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী রাজনীতি।